আমরা যারা ঘুরতে ভালোবাসি শুধু একটা সুযোগ খুঁজি ঘুরতে যাওয়ার। রোভার্স ব্লগের আজকের পর্বে এরকমই একটা শীতের আমেজ ভরা একদিনের ট্যুরের ভিডিও এনেছি আপনাদের জন্য। আজ আমাদের ডেস্টিনেশন বিষ্ণুপুর। কখন যাবেন, বিষ্ণুপুরে কোন কোন জায়গা ঘুরবেন এবং তাতে কত সময় লাগবে, কতই বা খরচা হবে ইত্যাদি যাবতীয় সব তথ্য থাকবে ভিডিওতে, তাই স্কিপ না করে দেখতে থাকুন। 6:28 নাগাদ আমাদের ট্রেন আছে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা। তো আমরা এখন হাওড়ায় 5:25 মেদিনীপুর লোকাল ধরে সাঁতরাগাছি নামবো, তারপর সেখান থেকে ট্রেন ধরবো। এই ট্রেন এখন ঢুকছে, আমরা এখন 19 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, তো ট্রেনে উঠে পড়বো। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল হাওড়া স্টেশন থেকে। যেহেতু আমরা রূপসী বাংলা এক্সপ্রেসে বিষ্ণুপুর গেছিলাম, তাই আমাদের সাঁতরাগাছি পৌঁছতে হয়েছিল আগে, কারণ ওই ট্রেন সাঁতরাগাছি থেকে ভোর 6:28 নাগাদ ছেড়ে সকাল 9:30 নাগাদ বিষ্ণুপুর পৌঁছায়। যদিও শিডিউল টাইম সকাল 9:30 হলো, কোনোদিনই টাইমে পৌঁছায় না বলেই আমি শুনেছি এবং সেটা আমরা এক্সপিরিয়েন্সও করলাম। এছাড়াও শালিমার স্টেশন থেকে সকাল 7:45 আরনগ এক্সপ্রেস ধরেও আপনারা বিষ্ণুপুর পৌঁছতে পারেন। আমি স্ক্রিনে ট্রেনের যাবতীয় ডিটেলস দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এখন বাজে ঠিক 10:15 মতো। আমরা পাক্কা 45 মিনিট লেটে ঢুকলাম বাঁকুড়া, মানে বিষ্ণুপুর। এবারে এখান থেকে বেরিয়ে আমরা আগে কিছু খাবো, তারপর আমাদের জার্নি স্টার্ট করবো। স্টেশন থেকে বেরোলে ওখানে অটো, টোটো, প্রাইভেট কার বুক করার অপশন পাবেন। প্রাইভেট কার 1000-1200 নেয়, আমার মতে না বুক করাই ভালো, সব থেকে ভালো অটো বুক করা। স্টেশন থেকে বেরিয়েই এখানে হোটেল পাবেন খাওয়া দাওয়ার জন্য, এখানে খেয়ে নিতে পারেন। এই হচ্ছে স্টেশন, তার বাইরেই এখানে হোটেল একদম। এদিকে পড়ছে আমাদের স্টেশনটা। স্টেশন থেকে বেরিয়েই ঠিক ডান দিক নিলে আমাদের পাবো সাইকেল স্ট্যান্ড। এখানেই আমরা টোটো, অটো যাই চাই আমরা এখান থেকে রেন্টে নিয়ে নিতে পারবো। আমরা আপাতত এনাকে পেয়ে গেছি, তো এনার থেকে কিছু জিজ্ঞেস করে নেবো। আচ্ছা দাদা, আপনি আপনার নামটা ফার্স্ট একটু বলুন। আমার নাম হচ্ছে বানেশ্বর দাস। বানেশ্বর দাস। আচ্ছা, আমরা এখানে আপনাদের এখানে ঘোরার জন্য কটা টোটাল স্পেস, মানে কটা টোটাল স্পট রয়েছে? 16টা স্পট রয়েছে। আপনার কি রেট আছে এখানে? ঘন্টায় 200 টাকা করে নেওয়া হয়। ঘন্টা হিসেবে নেওয়া। মোটামুটি কতক্ষণ লাগবে ঘন্টা? ওই 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে। আচ্ছা, আপনারা ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন, আগে থেকে আসার আগে থেকে একটু কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে সুবিধা হয় দাদার। স্টেশন থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করার পর আমরা একটি অটো বুক করলাম। অটোওয়ালা দাদার সাথে আমরা একটু আগেই কথা বললাম, যেটা আপনাদেরকে দেখালাম, এবং সেই বুক করার সময় আমরা ভালো করে জেনে নিলাম যে কোন কোন জায়গা উনি ঘোরাবেন, কতক্ষণ সময় নেবেন ইত্যাদি। আপনারা অবশ্যই বার্গেন করে নেবেন এবং কোন কোন জায়গা উনি ঘুরিয়ে দেখাবেন সেইগুলো ক্লিয়ার করে কথা বলে নেবেন। এরপর আপনারা অটোতে উঠবেন। সব থেকে ভালো হয় অটো, আপনারা যদি 4 জন আসেন তাহলে সব থেকে ভালো। তো আমাদের প্রথম যে গন্তব্য ছিল সেটা হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চে এখানে ঢুকতে গেলে আগে আমাদের টিকিট কাটতে হবে। আমরা আমাদের প্রথম গন্তব্যে এসে গেছি, তো শুরু করছি রাসমঞ্চ দিয়ে। তো এখানে একটা টিকিট কাটতে হলে 25 টাকা। এটা দিয়ে আরো 3টে টোটাল মানে দেখা যাবে মনুমেন্ট, তার মধ্যে এটা প্রথম হচ্ছে রাসমঞ্চ, এবং এটা পুরোটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। ল্যাটেরাইট পাথরের ভিত্তিবেদির উপর স্থাপিত এই উন্নত মানের বর্গাকার সৌধর কেন্দ্রস্থলে আছে একটি ক্ষুদ্র গর্ভগৃহ ও তার 3 দিকে বারান্দা। গর্ভগৃহটি একটি দক্ষিণমুখী খিলানসহ প্রবেশদ্বার দ্বারা যুক্ত। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন হাম্বির মল্লদেব, যিনি বীর হাম্বির নামেও পরিচিত। এই রাসমঞ্চের দৈর্ঘ্য প্রস্থ প্রায় 24.5 মিটার মতো এবং উচ্চতা প্রায় 12.5 মিটার। এর ভিত্তিবেদি ল্যাটেরাইট পাথরের তৈরি হলেও উপরের অংশটা কিন্তু পুরোটাই ইটের তৈরি। এবং এই রাসমঞ্চের বাইরে বেরিয়ে এলেই এখানে একটি দোকান পাবেন, যেখান থেকে পোড়ামাটির পুতুল বা অন্যান্য জিনিস কিনতে পারেন। রাসমঞ্চ দেখে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। মিনিট 10 মধ্যেই পৌঁছলাম মদনমোহন মন্দিরে। এই মন্দিরটিও ল্যাটেরাইট পাথরের ভিত্তিবেদির ওপর নির্মিত। মল্ল রাজাদের নগর দেবতা মদনমোহনের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির।
মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের গায়ে অসম্ভব সুন্দর সুন্দর টেরাকোটার কাজ সত্যি প্রশংসনীয়। এমন নিপুণ হাতের কাজ দেখে চোখ শুধু ভরেই যায়। বিভিন্ন দেবদেবী, পৌরাণিক কথা ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে গোটা মন্দিরের গায়ে এই টেরাকোটা কাজের মাধ্যমে। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। মন্দিরের খিলানের ওপরের অংশে যুদ্ধ বিগ্রহ, স্তম্ভগুলিতে গায়ক নর্তকীদের মূর্তি, খিলানে মহাভারতের বিভিন্ন দৃশ্য, কৃষ্ণলীলা ইত্যাদি রয়েছে। এই মন্দিরের বাইরেও অনেক পোড়ামাটির শিল্পের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা ইচ্ছামতো কেনাকাটি করতে পারেন। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য পাথরের রথ দেখার উদ্দেশ্যে। এই পাথরের রথটি কাঠের তৈরি রথের আদলেই তৈরি। ল্যাটেরাইট পাথর ব্যবহার করেই এটি বানানো হয়েছে। মূল কাঠামোটি দোতলা এবং এর উপরে একটি একরত্ন চূড়াও আপনারা দেখতে পাবেন, এবং নিচের অংশের চারদিকটা 5টা খিলানযুক্ত উন্নত তোরণও রয়েছে, এবং নিচের চাকাগুলিও বেশ সুস্পষ্ট। এটা হলো ছোট পাথর দরজা, এখানে লেখাও রয়েছে। খুবই সিম্পল, সেরকম কিছু কারুকার্য করা নেই, জাস্ট একটা বড় গেট। আর এই যে এইদিকে আমরা যাচ্ছি ওইদিকে, ওটা হচ্ছে বড় পাথরের দরজা বা বড় গেট। আর এই সাইডে এখনো নাকি দুর্গা অষ্টমীর সময় কামান দাগা হয়, কি কারণে হয় আমি ঠিক জানি না, বাট আমাদের যিনি অটোওয়ালা উনি আমাদেরকে বললেন। তো চলুন বড় পাথরের দরজাটার দিকে যাওয়া যাক। এই হলো সেই বড় পাথর দরজা বা মেন গেট, বড় গেট। খুব যে কারুকার্য এগুলোর মধ্যে রয়েছে তা নয়, এই বড় গেটের ঠিক পাশেই রয়েছে মহারাজা বীরহাম্বীর উদ্যান, যার ভেতরে রয়েছে লালজি মন্দির। চলুন সেটার ভেতর ঢোকা যাক আপাতত। এই উদ্যানে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট লাগে, তো টিকিটটা কেটে নেওয়ার পর এবার আমরা এগিয়ে যাব। টিকিট কেটে নেওয়ার পর এবার আমরা এই লালজি মন্দিরের দিকে এগিয়ে যাব। বাইরে বেশ মোটা পাথরের পাঁচিল দেওয়া, চলুন দেখা যাক ভেতরে কি আছে। এই হচ্ছে লালজি মন্দির, কারুকার্য করা দরজা, যেখানে তালা দেওয়া, ভেতরে ঢোকা যাবে না। বাট ভেতরে কারুকার্য কিছু নেই, খুবই সিম্পল। বাইরের কমপ্লেক্সটা প্রচন্ড বড়, এখানে তুলসী মঞ্চ রয়েছে। মন্দিরের উল্টো দিকে এটা হলো ভোগ কক্ষ। এই মন্দির থেকে বেরিয়ে এবারে আমাদের পরবর্তী গন্তব্য ছিল মৃন্ময়ী মাতার মন্দির, যেটার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছিলাম। এই মৃন্ময়ী মাতার মন্দিরে ঢুকে ভীষণ শান্তি শান্তি অনুভব হচ্ছিল।
ভীষণ শান্ত নিরিবিলি একটি জায়গা, চারদিকে বেশ কয়েকটা দোকানও রয়েছে এবং সামনে প্রকাণ্ড একটি বট গাছ এবং তার পাশেই মায়ের মন্দির। এবং এই মন্দিরে মায়ের ছবি তোলা নিষেধ, তাই দেখাতে পারছি না। এর সামনেই সেই যে তোপের কথা বলছিলাম, এই হচ্ছে সেই তোপ। এই মৃন্ময়ী দেবী মন্দিরে এখানে অন্নভোগও পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন। আর এই দিকে একটা পুকুর রয়েছে, এই পুকুরে রাজবাড়ির রানীমারা সব স্নান করতে আসতেন। এবং এই যে ফাঁক থেকে দেখুন দেখা যাচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। ওইদিকে আগে ওখানে রাজবাড়িটা ছিল, ওখানকারই রানীমারা এই পুকুরে স্নান করতেন। এই মন্দির চত্বরের দোকানে এরকম প্রচুর কাজ পাবেন, পিতলের। এগুলোকে ডোগরা বলা হয়, ভালোই দাম আছে এগুলো। আচ্ছা, কত জোড়া দেবো বলবে? এটা এক জোড়া দাও। হ্যাঁ, এক এক জায়গায় এক এক জিনিস দিয়ে, যেমন জিনিস তেমন দাম, কোনো জায়গায় দাম মিলবে না। মৃন্ময়ী মায়ের মন্দির থেকে বেরোলে ঠিক এর উল্টো দিকেই রয়েছে এই রাধেশ্যাম মন্দির। এই সব টেরাকোটা শিল্পের পুরনো মন্দিরগুলি ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে। এই মন্দিরটি শ্রীকৃষ্ণকে নিবেদিত। 1758 সালে মল্লরাজ চৈতন্য সিংহ এটি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরও এর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। মূলত বিভিন্ন ফ্লোরাল টেরাকোটা এর মধ্যে দেখা যায়। এই হচ্ছে রাধেশ্যাম। এটা হচ্ছে ভোগ কক্ষ, এখানে ভোগ বিতরণ করা হতো আগে। এই হচ্ছে রাধেশ্যাম মন্দির। এই রাধেশ্যাম মন্দিরের ওই সামনের দিকটায় রাধেশ্যাম রয়েছেন, আর এদিকে নিতাই গৌরাঙ্গ রয়েছেন। এনার মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত, তাই ওনাকে এখানে স্থানান্তরিত করা হয়েছে। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে নাট মঞ্চ, যেটাও প্রায় ধ্বংসপ্রাপ্ত। এবারে আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে জোরবাংলা মন্দির। এই যে দূর থেকে দেখে বুঝতে পারছেন, দুটো মন্দির জুড়ে তার মাথায় আবার একটা চূড়া রয়েছে। তো তখন যে 25 টাকা দিয়ে যে টিকিট কেটেছিলাম, রাসমঞ্চ একটা দেখেছি, এইখানে সেই টিকিট অ্যাপ্লাই হবে। আর এরপর আরও একটা জায়গায় আছে, তো আপাতত এটাই ঢুকে দেখি কি ব্যাপার। এই মন্দিরের ওপরে ওঠার নিষেধ রয়েছে, কিন্তু এই নিচ থেকে সবাইকে দেখতে হবে। নর্মাল হাতি ঘোড়া তো রয়েছে, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন পৌরাণিক কাহিনী, ছোট ছোট, পুরো মন্দির জুড়ে রয়েছে। ভীষণ সুন্দর পোড়ামাটির কাজ। এবং এই যে জায়গাটা দুটো মন্দিরকে জুড়েছে, এই জন্যই জোড়া মন্দির নাম এটার। এই যে দুটো আলাদা আলাদা মন্দিরকে মধ্যিখান দিয়ে জোড়া রয়েছে। দুটো মন্দিরেই কারুকার্যর ধরনটা একই রকম। জোরবাংলা মন্দিরের বাইরেই এরকম বেশ কয়েকটি দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পোড়ামাটির জিনিস কিনতে পারেন। দাম সস্তায়, খুব একটা বেশি নয়। এরপর শ্যামরায় মন্দির যাওয়ার পথে আমরা পেলাম হচ্ছে গুমঘর। এই গুমঘর হলো মল্ল রাজাদের আমলে যারা সব কয়েদিরা থাকতো বা যুদ্ধে যারা কয়েদি হতো, তাদেরকে এখানে এনে টর্চার করা হতো। হচ্ছে শ্যামরাই মন্দির অথবা পাঁচচূড়া। এটা দক্ষিণেশ্বরের রানী রাসমণি বিষ্ণুপুর বেড়াদেশে সমস্ত মন্দির থেকে এই মন্দিরটা চয়েস করেছিল। এর আদলে দক্ষিণেশ্বরের নবরত্ন, এটা পঞ্চরত্ন, এটাকে পাঁচচূড়া মন্দির বলা হয়।
এই শ্যামরায় মন্দিরের ভিতরে ঢুকতে গেলে আমরা রাসমঞ্চের ওখানে যে টিকিটটি কেটেছিলাম সেই টিকিটটি এখানেও দেখাতে হবে। বীরহাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ইষ্টক নির্মিত পঞ্চরত্ন শ্রেণীর এই মন্দিরটির চারদিকে 3 খিলানযুক্ত বারান্দার সাথে একটি সরু প্রদক্ষিণ পথও আছে। উন্নত পর্যায়ের লতাপাতার অলঙ্করণ ও কৃষ্ণনীলা দৃশ্যের পাশাপাশি বৃত্তাকার প্যানেলের ভিতর রাসমণ্ডল উল্লেখযোগ্য টেরাকোটার কাজ এই মন্দিরের গায়ে দেখা যায়। এছাড়া এই মন্দিরের বাইরেও এখানে অনেক দোকান পাবেন যেখান থেকে আপনারা বিভিন্ন পোড়ামাটির জিনিস কিনতে পারবেন। এছাড়াও আরো অন্যান্য জিনিসও রয়েছে যেগুলো কিনতে পারবেন। এই মন্দির থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে একটি মিউজিয়াম পড়ল, যে মিউজিয়ামটি তখন বন্ধ ছিল, আচার্য জগদীশ চন্দ্র বোসের মিউজিয়াম। অতঃপর সেই মিউজিয়ামকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য লালবাঁধের উদ্দেশ্যে। যারা কামারপুর আপনি বেলগাছটা দেখুন, 3টা ত্রিশূলে মানে খোলা। যারা জয়রামপুর কামারপুর থেকে আসে তারা বলে কিছু দেখাও না দেখাও, বেলগাছটা দেখাবে। এই বেলগাছটা হচ্ছে, এটা ছিল এটা এই পুকুরটা দেখেছেন, পুকুরটার মেন ঘাট ছিল হচ্ছে এটা ঘাট ছিল। তো রামকৃষ্ণ চান করে এসে ভাব সমাধি বসেছিল এই বেলতলাতে, তখন মন্দির টন্দির দেখে না, শুধু গাছ তোলা ছিল। এখানে চোখে সর্বমঙ্গলা দেখতে পাই, তিনি প্রতিষ্ঠিত করে গেল। তখনকার বেলগাছটা দেখুন, কাঠটা সুন্দর কাঠ ধরে যাচ্ছে, এখন ফলে ফুলে ভরে উঠে কাঠ থাকতেছে, আর গাছটা ফল দেখুন। তখনকার বেলগাছ, কিন্তু বেলগাছটা লাগিয়ে যায় নাই, তখন বেলতলায় ভাব সমাধি বসেছিল, তখন থেকে বেলগাছটা মন্দির পরে যে ওই যে পুকুরটা ঢালাই করছে দেখুন, গ্যাপ রেখে ঢালাই, বৃষ্টি হলে ওই জল পড়ায় দিয়ে এদিকে গড়ি চলে আসে। আর এই ঝিলটা কি? ঝিলটা হচ্ছে লালবাঁধ। আচ্ছা, এইটাই লালবাঁধ। হ্যাঁ, আপনি এদিকে আসুন। এই হচ্ছে সেই লালবাঁধ, যেখানে কি হয়েছিল ঘটনাটা জোরে বলুন। লালবাই তার ছেলেকে জলে ডুবি মেরেছিল, হ্যাঁ। তার স্মৃতি উদ্দেশ্যে লালবাঁধ। এটা একটা হিস্ট্রি আছে যে এটা বই আছে কলঙ্কিনী কঙ্কাবতী, মিঠুন উত্তম কুমার শর্মা ঠাকুর, বিষ্ণুপুরের রাজা লালবাই এই ঘটনাটা ওই বইয়ে তুলে ধরেছিল। আর ওই লালবাই যিনি ছিলেন তিনি মুসলিম ছিলেন বলেই তাকে ওরকম মারা হয়েছে। রাজার সঙ্গে অবৈধ সন্ধি, রাজারই অবৈধ সন্ধ্যা নাকি, সেই মুসলিম দেশটা ছেড়ে বলে সেটা রানিমা প্ল্যান করে প্রজাদের সঙ্গে প্ল্যানটা করা হয়েছিল। লালবাইকে তার ছেলেকে জলে ডুবে মেরেছিল। লালবাঁধ দেখার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। এই লোকেশনে নেমে এইখানে দেওয়া আছে কোন দিকে কোনটা। আমরা এক্ষুনি রাধা মাধব আর কালাচাঁদ টেম্পল দেখে আসবো, সেটা হচ্ছে বাঁ দিকটায়, এই সাইডটায়, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর ডান দিকে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, ঠিক আছে, এটা এখন যাব, চলুন এগোনো যাক। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এখানে এখানে রথ রয়েছে পাথরের, চলুন সামনে দিয়ে দেখবো। এই হলো সেই পাথরের রথ, যেটা এখানেও আরেকটি রয়েছে, এবং এখানে দেখাও যাচ্ছে যে এর উপর একটি একরত্ন চূড়াও রয়েছে। আর এই দিকটা হলো মন্দিরের আরেকটা দিক, জানি না ভেতরে দেবতা রয়েছেন কিনা, বাইরে থেকে অন্ধকারে দেখা যাচ্ছে না, ভেতরে অন্ধকার এতটাই। আর মন্দিরের ঠিক উল্টো দিকেই এই দিকটায় রয়েছে নাটমঞ্চ, আর ওইদিকে বসার কিছু জায়গা রয়েছে। আর মন্দিরের পাশ দিয়ে এই যে অংশটা, ওইদিকে দূরের যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আসলে জোর মন্দির শ্রেণী। ওদিকেও যাবো আমরা, তার আগে আপনাদেরকে এই দিকটা ভালো করে দেখিয়ে নিই। ওপরে তো ওঠা যাবে না, নিচ থেকেই দেখাতে হচ্ছে, সেই জন্য। এবারে আমরা কালাচাঁদ মন্দির আর রাধা মাধব মন্দিরের দিকটায় যাব। এটা হলো কালাচাঁদ মন্দির, এটা ভেতরের দিকে রয়েছে এই কমপ্লেক্সের। এই কালাচাঁদ মন্দিরটা দেখে নিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারেন।
ঢুকে এবং এই কমপ্লেক্স দিয়ে বেরোলে বাইরের দিকে যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে রাধা মাধব মন্দির। চলুন ওটাও দেখাচ্ছি আপনাদের। এবং এখানে টয়লেটও রয়েছে, ওয়াশরুম, জল নেওয়ার জায়গা সবই রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন, কোনো টাকা পয়সাও লাগে না, এখানে কোনো অসুবিধা নেই। এই সামনে আপনারা চাইলে জল নিতে পারেন, এখানে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। আর এইখানে ওয়াশরুম রয়েছে লেডিস আর জেন্টস, পরপর পাশাপাশি রয়েছে, এখানে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন। এবং সামনে যে মন্দিরটা ওইটাই হচ্ছে রাধা মাধব, আমি যাবো ওই দিকটাতে। রাধা মাধব মন্দিরে ঢোকার অ্যাকচুয়ালি গেট হচ্ছে এইটা, কিন্তু এই দিকটা বন্ধ রয়েছে, ওই সাইডটা দিয়ে ঢুকতে হচ্ছে। এখানে ফলকে মন্দির সম্পর্কে লেখা রয়েছে। আর এই যে সামনে এটা হচ্ছে নহবতখানা, এবং এই নহবতখানা দিয়ে আমরা ভেতরে ঢুকলেই হচ্ছে রাধা মাধব মন্দির। ভীষণ সুন্দর কারুকার্যময় মন্দির, পুরনো। এবং এই যে সামনে যে পোর্শনটা এটা হচ্ছে নাট মঞ্চ, এই যে তুলসী মঞ্চ এদিকে, আর হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য যে ভোগ কক্ষ যেটা সেইটা, আর এইটা হচ্ছে রাধা মাধব মন্দির। একটা কমপ্লেক্সের মধ্যেই দুখানা মন্দির। এবারে এই কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা জোর মন্দির শ্রেণী যাওয়ার পথে নন্দলাল মন্দিরটাও দেখে নেব, তারপর জোর মন্দির শ্রেণীর দিকে রওনা দেব। এই হচ্ছে নন্দলাল মন্দির, বেশ পুরনো, কমপ্লেক্সটা খুব সুন্দর। এই হলো জোর মন্দির শ্রেণী। অষ্টাদশ শতকে মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরের এই জোর মন্দির শ্রেণীর অন্তর্গত এই 3টি একরত্ন শৈলীর মন্দির নির্মিত হয়। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই মন্দির 3টির ভাস্কর্যের অলঙ্করণের প্রধান বিষয়বস্তু হল রামায়ণ ও কৃষ্ণলীলার দৃশ্যাবলী। এই জোড়া মন্দির শ্রেণীর উল্টো দিকেই এই যে কমপ্লেক্সটা পোর্শনটা, এই দিকটাই হচ্ছে ওই পোড়ামাটির হাটটা বসে। আর এই যে মধ্যিখানে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আদিবাসী নাচ পুরো হতে হতে এই স্টেজটা এসে মোটামুটি নাচটা হয়। আর এখানে প্রচুর লোক সমাগম হয় সেই সময়। এবং এই যে দেখছেন যে জায়গাটা, এখানে কিন্তু লোকজন বসে, মানে কাইন্ড অফ গ্যালারি টাইপের, ওখানে বসে দাঁড়িয়ে সব দেখে। আর এই যে পোড়ামাটির হাট, এটা কিন্তু শুধুমাত্র শনিবার এবং রোববারই বসে। আজকে যেহেতু সোমবার, তাই এখানে হাট বসার কোনো চান্স তো নেই, তাই দেখাতে পাচ্ছি না। বিশাল বড় এরিয়া। এবং এই জোড়া মন্দির যেগুলো রয়েছে মন্দির শ্রেণী, তার মধ্যে এই সামনেরটা যে ছোট 3 নম্বর মন্দির, আর এইদিকে এই 1 নম্বর আর 2 নম্বর এই পেছনের দিকে রয়েছে। এই হচ্ছে মা ছিন্নমস্তা মন্দির, এখানে বসার জায়গাও রয়েছে অনেক। তো 1টা থেকে 3টে অবধি মায়ের বিশ্রাম থাকে, তাই সামনে একটা পর্দা দেওয়া, বন্ধ থাকে। আর এখানে সামনে পুজো দেওয়ার জায়গা রয়েছে, পুজোর ডালি কেনার জন্য। আর এই সাইডে মায়ের মন্দির, এখানে হাত ধোয়ার জল রয়েছে। মন্দির কমপ্লেক্স এটা। ছিন্নমস্তা মন্দিরের বাইরের দিকে এখানে পুজোর ডালি কিনতে পাওয়া যাবে। তার পাশেই অনেক পোড়ামাটির পুতুল আর অনেক রকমের দোকান রয়েছে, এখান থেকেও আপনারা কিনতে পারেন। বেশ বড় বড় ঘোড়াও রয়েছে, বিশাল বড় বড় সাইজ। এই হচ্ছে দলমাদল কামান। বিশাল বড় সাইজ। এখানে উপরে তো ওঠা যাবে না, দূর থেকেই দেখতে হবে, চারদিক দিয়ে ঘেরা রয়েছে। পেটা লোহার তৈরি এই কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 4.25 মিটার দৈর্ঘ্য এই কামানের মুখের ব্যাস 30 সেন্টিমিটার। বিষ্ণুপুর ঘুরতে এসে যদি থাকতে চান তো এই প্রীতম লজে থাকতে পারেন।
এটা একদম স্টেশনের কাছাকাছি। এখানে আরো কিছু লজ রয়েছে, সাগর লজ, এটা একটা, এখানেও থাকতে পারেন, এটাও মোটামুটি কাছাকাছি, স্টেশন থেকে 5 মিনিটের দূরত্ব। নম্বর আমি দিয়ে দেবো স্ক্রিনে, দেখে নিতে পারবেন। আমাদের আজকের জার্নি এই অবধি। এরপর 5:30 রূপসী বাংলা এক্সপ্রেস ধরেই ফিরেছিলাম। মোট কত খরচ হয়েছিল সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।